আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান। তোমাদের সামনে আজকে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেটা নবম দশম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার থেকে তোমাদের স্কুলের পরীক্ষা অথবা বোর্ড পরীক্ষা বলো না কেন, অবশ্যই একটি সৃজনশীল কোশ্চেন পাবেই। তাহলে আমরা একটু মনোযোগ দিয়ে এই চ্যাপ্টারটি পড়ব। চ্যাপ্টারের থিওরিগুলো যদি আমরা ভালো করে বুঝে পড়তে পারি, তাহলে সৃজনশীল কোশ্চেনগুলো করা কোনো ব্যাপারই হবে না। তো এজন্য আমাদের গুরুত্ব সহকারে যে ইকুয়েশনগুলো আছে এগুলো একটু পড়তে হবে। আশা করি সবাই ভালো আছো। আর যারা এই মুহূর্তে আমাকে শুনছো, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে সকল ভিডিও তোমরা সাথে সাথে পেয়ে যেতে পারো। আজকে আমরা যে চ্যাপ্টার শুরু করব তা হলো তরঙ্গ ও শব্দ। দুটো পার্ট, একটি হলো তরঙ্গ আর একটি হলো শব্দ। আমরা আলাদা আলাদা করে ডিসকাশন করব, তবে শুরুতে তরঙ্গ সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে। এই তরঙ্গ আসলে জিনিসটা কি? আমরা যে সচরাচর সংজ্ঞা বলি যে তরঙ্গ হলো এক মাধ্যম থেকে বা এক স্থান থেকে কোনো মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তির স্থানান্তর ঘটায়। একটু খেয়াল করো, তরঙ্গ জিনিসটা কি? যে কোনো মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তির স্থানান্তর ঘটায়, কিন্তু এখানে যে কণাগুলো আছে এই কণা স্থানান্তর ঘটায় না। তাহলে আমরা যদি বলি যে তরঙ্গ কাকে বলে, তাহলে আমরা বলবো যে তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে শক্তির স্থানান্তর ঘটায়, কিন্তু কণার স্থানান্তর ঘটায় না। এখন কিসের কণা কিসের শক্তির স্থানান্তর কিভাবে ঘটায়, আমাদের মাথায় একটু ঘুরপাক খাচ্ছে যে আসলে কোন কণা স্থানান্তর ঘটবে না। এটা বোঝার জন্য আমাদের আরও একটু সামনে যেতে হবে। এই তরঙ্গটা দুই প্রকার। কিছু কিছু তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয়, যাদেরকে বলে যান্ত্রিক তরঙ্গ। আর কিছু কিছু তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না, তাদেরকে বলে তাড়িৎচুম্বক তরঙ্গ। এই চ্যাপ্টারে আমরা যা আলোচনা করব সেটি হলো যান্ত্রিক তরঙ্গ, মানে হলো মাধ্যমের প্রয়োজন। আমরা এই চ্যাপ্টারে বিস্তারিত আলোচনা করব যান্ত্রিক তরঙ্গ নিয়ে। তাহলে আমরা শুরু করি যান্ত্রিক তরঙ্গ। শিক্ষার্থীরা একটু খেয়াল করো, আমরা বলছিলাম যান্ত্রিক তরঙ্গ কাকে বলে? যে তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন। এখন মাধ্যম মানে কি? যেমন এই যে আমাদের এই রুমের যে অ্যাটমসফিয়ার আছে, এখানে অনেক বায়ু আছে, বায়ুমণ্ডল আছে। কীরকম? এতে অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, আর্গন আছে, জলীয় বাষ্প আছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই যে স্তরটা আছে এটাকে আমরা বলি বায়ু মাধ্যম বা বায়ুমণ্ডলীয় মাধ্যম। তাহলে আমরা এটাকে বলি বায়ু মাধ্যম। এরপরে আছে পানি। পানির মধ্যে শব্দ সঞ্চালিত হতে পারে, কোনো তরঙ্গ সঞ্চালিত হতে পারে, তাই একে বলে পানি মাধ্যম। এইভাবে মাধ্যমের নানা প্রকারভেদ আছে। তাহলে যান্ত্রিক তরঙ্গ মানে তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হবে। আমরা ধরে নিলাম কোনো একটা মাধ্যম, এটি হলো মাধ্যম। এগুলো এই ছোট ছোট ডট দ্বারা মাধ্যমের কণাকে বোঝানো হয়েছে। এখন একটু খেয়াল করি তো, তরঙ্গ আমরা কি বলছি? এক স্থান থেকে অন্য স্থানে শক্তির স্থানান্তর ঘটায়, কিন্তু কণার স্থানান্তর ঘটায় না। তোমরা একটু একটু এখন বুঝতে পারতেছো যে আসলে কণাটা কি? মাধ্যমের কণা। এই তরঙ্গ বোঝার আগে আমাদের দুটি সংজ্ঞা জানা লাগবে, যেটি আমরা গতি চ্যাপ্টারে পড়েছিলাম। পর্যাবৃত্ত গতি বা পর্যাবৃত্ত স্পন্দন, এর আরেকটি নাম হলো সরলসন্ধিত স্পন্দন। পর্যাবৃত্ত গতি কি ছিল বলতো? যে কোনো কণার গতি যদি এমন হয় যে এটি গতিপথের একটি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে। এই যে এই বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পর পর এই একই দিক থেকে অতিক্রম করে, তাহলে এই বস্তুর গতিকে আমরা বলি পর্যাবৃত্ত গতি। এখন সরল সন্ধিত স্পন্দন গতি বলতে আমরা কি বুঝি? যে কোনো একটা বস্তুর গতি যদি এমন হয় যে এটি তার পর্যায়কালের অর্ধেক সময় নির্দিষ্ট দিকে, বাকি অর্ধেক সময় পূর্বগতির বিপরীতে যায়, তখন এই গতিকে বলে সরল সন্ধিত স্পন্দন গতি বা পর্যাবৃত্ত স্পন্দন গতি। এখন আমরা যান্ত্রিক তরঙ্গের সংজ্ঞায় আসি। এখানে যে মাধ্যমের কণাগুলো আছে
কোনো কারণে এই কণাকে যদি বল প্রয়োগ করে তার অবস্থান থেকে পরিবর্তন ঘটানো যায়, তাহলে এই বস্তুটা কিছুটা উপরে অথবা নিচের দিকে সঞ্চালিত হবে। তো এখন আমরা ধরে নিলাম কিছুটা উপরে সঞ্চালিত হলো। উপরে যদি যায়, আমরা জানি যে পদার্থের অণুগুলো একটা আরেকটাকে আকর্ষণ করে, একে বলে আন্তঃআণবিক শক্তি। এখন এই আন্তঃআণবিক শক্তির জন্য যখন এই কণাটা একটু উপরের দিকে যায়, তখন সাথে সাথে এই কণাটাও একটু উপরের দিকে সঞ্চালিত হয়ে যায়। তখন মনে হয় আমাদের কাছে যে এরকম একটা ঢেউয়ের সৃষ্টি হলো। একইভাবে কণাটা যখন আবার নিচে নেমে আসে, তখন আমরা এরকম একটা ঢেউয়ের সৃষ্টি হবে বলে মনে হয়। এরপরে কণাটা এই অবস্থা থেকে যখন নিচে আসে, তখন এরকম একটা ঢেউয়ের সৃষ্টি হয়। এরপরে কণাটা যখন উপরে ওঠে, কণাটা যখন আবার এই অবস্থান থেকে আবার উপরের দিকে উঠে, তখন আমরা এরকম একটা ঢেউয়ের সৃষ্টি হয়। এটি হলো তরঙ্গ। তার মানে মাধ্যমের কোনো কণার পর্যাবৃত্ত স্পন্দন, এই স্পন্দনের ফলে এক স্থান থেকে অন্য স্থানে শক্তির স্থানান্তর হয়। কীরকম দেখো, কাঁপতেছিল এটা, এরপরে একে কম্পিত করলো, এর পাশেরটাকে কম্পিত করলো, এর পাশেরটাকে কম্পিত করলো। এখন আমরা প্রথমটাতে বল প্রয়োগ করছিলাম, শক্তি প্রয়োগ করছিলাম, এই শক্তিটা ধীরে ধীরে কোন দিকে সঞ্চালিত হয়েছে? সামনের দিকে। কিন্তু এই যে কণাগুলো শক্তির স্থানান্তর ঘটালো, এই কণাগুলো কিন্তু তার এই অবস্থান থেকে পরিবর্তন হয় নাই, কেবলমাত্র উপরে আর নিচে সঞ্চালিত হয়, কিন্তু তার অবস্থান থেকে স্থায়ী স্থানান্তর ঘটে নাই। তাই আমরা তরঙ্গের সংজ্ঞা এইভাবে বলি যে তরঙ্গ হলো এই মাধ্যমের কণার পর্যাবৃত্ত স্পন্দন, যা এক স্থান থেকে অন্য স্থানে শক্তির স্থানান্তর ঘটায়, কিন্তু মাধ্যমের যে কণা আছে এই কণার স্থায়ী স্থানান্তর ঘটায় না। তার মানে তরঙ্গের সংজ্ঞা কিভাবে লিখব পরীক্ষায়? যে তরঙ্গ হলো মাধ্যমের কণার পর্যাবৃত্ত স্পন্দন, যা এক স্থান থেকে অন্য স্থানে শক্তির স্থানান্তর ঘটায়, কিন্তু মাধ্যমের কণার স্থায়ী স্থানান্তর ঘটায় না। একে আমরা কি বলি? তরঙ্গ বলি। এখন এই তরঙ্গকে আমরা কি বলি তাহলে? যেহেতু মাধ্যম প্রয়োজন, তার মানে এটি হলো যান্ত্রিক তরঙ্গ। এখন এই তরঙ্গ সঞ্চালিত হয় কোন দিকে? সামনের দিকে। আর অণুগুলো, এই অণুটা কম্পিত হয় কোথায়? উপরে নিচে। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত বলো শিক্ষার্থীরা? 90 ডিগ্রি। তার মানে তরঙ্গ যেদিকে সঞ্চালিত হয় এবং এই যে মাধ্যমের অণু আছে এর সঞ্চালনের দিক, এদের মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। এখন এই তরঙ্গ সঞ্চালনের দিক আর অণুর কম্পন, এর উপর নির্ভর করে তরঙ্গকে, মানে যান্ত্রিক তরঙ্গকে দুই ভাগে ভাগ করা যায়। দুই ভাগে ভাগ করা যায়, একটু খেয়াল করো। একটিকে বলে অনুপ্রস্থ বা আট তরঙ্গ, অনুপ্রস্থ বা আট তরঙ্গ। আরেকটিকে বলে অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গ। এখন অনুপ্রস্থ বা আট তরঙ্গ কি, অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গ কি, একটু খেয়াল করো। যে কোনো স্থানে যদি তরঙ্গ সামনের দিকে সঞ্চালিত হয় এবং মাধ্যমের অণুগুলো যদি তরঙ্গ সঞ্চালনের দিকের সাথে 90 ডিগ্রি কোণে বা সমকোণে কম্পিত হতে থাকে, তখন এই তরঙ্গকে বলে অনুপ্রস্থ বা আট তরঙ্গ। এরপরে অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গ হলো তরঙ্গ সঞ্চালিত হয় যেদিকে, অণুগুলো যদি সেই দিকেই কাঁপতে থাকে বা কম্পিত হতে থাকে, তখন এই তরঙ্গকে বলে অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গ। তাহলে একটু খেয়াল করো তো শিক্ষার্থীরা, যে তরঙ্গ সঞ্চালনের দিক এবং অণুর কম্পনের দিক, এদের মধ্যবর্তী কোণের উপর নির্ভর করে তরঙ্গকে দুই ভাগে ভাগ করা যায়। এক, অনুপ্রস্থ বা আট তরঙ্গ। তাহলে বলো অনুপ্রস্থ তরঙ্গ কাকে বলবো? যে তরঙ্গ সঞ্চালনের দিকের সাথে মাধ্যমের কণার কম্পনের দিক যদি সমকোণ থাকে বা সমকোণে কম্পিত হতে থাকে, তখন ওই তরঙ্গকে বলবো অনুপ্রস্থ বা আট তরঙ্গ। আর যদি তরঙ্গ সঞ্চালনের দিকের সাথে মাধ্যমের অণুর কম্পন সমান্তরালে কম্পিত হতে থাকে, দ্যাট মিন্স অ্যাঙ্গেল ইকুয়ালস টু 0,
তখন ওই তরঙ্গকে বলবো অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গ। এখন যান্ত্রিক তরঙ্গের বৈশিষ্ট্য যদি পরীক্ষায় আসে তাহলে আমরা কি বলবো, খেয়াল করি একটু। 1 নম্বর আমরা বলবো যে এই তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন। 2 নম্বর বলবো এই তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে শক্তির স্থানান্তর ঘটায়। আমাদের 2 নম্বর বৈশিষ্ট্য গেল। 3 নম্বর এই তরঙ্গের ক্ষেত্রে মাধ্যমের কণার স্থায়ী স্থানান্তর ঘটায় না বা স্থায়ী স্থানান্তর ঘটে না। 3 নম্বর বৈশিষ্ট্য গেল। 4 নম্বর এই তরঙ্গের প্রতিফলন এবং প্রতিসরণ হয়। খেয়াল করি একটু, এই তরঙ্গের কি হয়? প্রতিফলন এবং প্রতিসরণ হয়, যেটা তোমরা সাধারণ বিজ্ঞান বইয়ে ক্লাস 8-এ পড়ে আসছো। আমরা বিস্তারিত পরের চ্যাপ্টারে আলোচনা করব, শুধু একটু মাথায় রাখি যে এই তরঙ্গের কি ঘটে? প্রতিফলন এবং প্রতিসরণ ঘটে। আচ্ছা, এই 4টি বৈশিষ্ট্য আমরা মনে রাখবো। এর আরও একটি বৈশিষ্ট্য আছে যে তরঙ্গের উপরিপাতন ঘটে। তরঙ্গের কি ঘটে? উপরিপাতন ঘটে। এখন আমাদের এই তরঙ্গ সংশ্লিষ্ট কিছু রাশি আছে যেগুলো পরীক্ষায় প্রায় কমনলি এসে থাকে। আমরা একটু খেয়াল করি। তরঙ্গ সংশ্লিষ্ট রাশি, তরঙ্গ সংশ্লিষ্ট রাশি। আমরা তরঙ্গের একটি চিত্র অঙ্কন করে নিই যে এটি হলো আমাদের তরঙ্গ। এটি আমাদের কি? তরঙ্গ। এখন এই তরঙ্গ মানে এই মাধ্যমের যে অণু ছিল সেটি একবার উপরে যায়, আবার তার সাম্যাবস্থানে আসে, আবার নিচে যায়, আবার এখানে আসে। এই সময়ে তরঙ্গটা এই পরিমাণ সঞ্চালিত হয় সামনের দিকে। এই তরঙ্গ সংশ্লিষ্ট রাশির প্রথমটা হলো আমরা শিখব হলো পূর্ণ কম্পন। পূর্ণ কম্পন, খেয়াল করে একটু পূর্ণ কম্পন কি? এই তরঙ্গ সংশ্লিষ্ট যে কণাটা ছিল এখানে, এই কণাটা এখান থেকে সাম্যাবস্থা থেকে একবার উপরে উঠলো, আবার নিচে নামলো, আবার এখানে আসলো। তার মানে একটি পূর্ণ কম্পন সম্পন্ন করলো। তাহলে যদি পরীক্ষায় আসে পূর্ণ কম্পন কি, তাহলে আমরা বলবো যে তরঙ্গ সংশ্লিষ্ট কোনো রাশি সাম্যাবস্থান থেকে সম্পূর্ণ পথ ঘুরে যদি আবার আগের অবস্থানে ফিরে আসে, তখন আমরা একে বলবো একটি পূর্ণ কম্পন সম্পূর্ণ করলো। এরপরে আমরা 2 নম্বরে আসি, পর্যায়কাল। পর্যায়কাল, পর্যায়কাল, কাল মানে সময়, কাল মানে কি? সময়। এখন পর্যায়কাল মানে কি? এই তরঙ্গ সংশ্লিষ্ট কণাটা তার সাম্যাবস্থান থেকে একবার উপরে, এরপরে নিচে এসে আবার তার আগের অবস্থানে আসতে, মানে একটি পূর্ণ কম্পন সম্পূর্ণ করতে যে সময়টা নেয় তাকে বলে পর্যায়কাল। আমরা একটু খেয়াল করি তো, ধরো কণাটা এখানে ছিল, এই যে কণাটা, সে উপরে উঠলো, তার সাম্যাবস্থানে আসলো, নিচে গেল, আবার সাম্যাবস্থানে আসলো, এই যে উপরে গিয়ে নিচে গিয়ে আবার ফেরত আসলো, এই যে সময়টা, এই সময়কে বলে পর্যায়কাল। তাহলে আমরা পরীক্ষায় কীভাবে লিখব যে তরঙ্গ সংশ্লিষ্ট কোনো কণা একটি পূর্ণ কম্পন সম্পূর্ণ করতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে। খেয়াল করো, তাকে কি বলে? পর্যায়কাল বলে। তাহলে আমরা ধরে নিলাম তরঙ্গ সংশ্লিষ্ট কোনো কণা এনটি পূর্ণ কম্পন দিতে, এনটি পূর্ণ কম্পন দিতে সময় নেয়, সময় নেয় টি। মানে একটা কণা আছে, সেই যেভাবে কম্পিত হতে থাকে। এখন এনটি পূর্ণ কম্পন দিতে সময় নেয় কত? টি সময়। তাহলে এখন বলো তো, একটি পূর্ণ কম্পন দিতে সময় নিবে কত? টি ডিভাইডেড বাই এন। একেই বলে পর্যায়কাল। আর এই পর্যায়কালকে ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করা হয়, এর নাম হলো পিরিয়ডিক টাইম। তাহলে পিরিয়ডিক টাইম টি দিয়ে প্রকাশ করা হয় পর্যায়কালকে, তাহলে টি ইকুয়াল টু টি বাই এন। এটি রাশিমালাটা আমাদের একটু মনে রাখতে হবে যে পর্যায়কাল টি ইকুয়াল টু টি বাই ক্যাপিটাল এন, যেখানে এন হলো কম্পন সংখ্যা, মানে পূর্ণ কম্পন সংখ্যা, পূর্ণ কম্পন সংখ্যা। টি হলো
nটি পূর্ণকম্পন দিতে সময়। মাথায় রাখতে হবে এটি। এরপরে আমরা আসি আমাদের পরবর্তী রাশিতে, যেটি হলো কম্পাঙ্ক। একটু খেয়াল করি আমরা, যাকে আমরা কি বলছি, কম্পাঙ্ক। 3 নাম্বার, কম্পাঙ্ক কি একটু খেয়াল করে তো। আমরা ধরে নিলাম যে এই তরঙ্গ সংশ্লিষ্ট কণাটি টি সময়ে nটি পূর্ণকম্পন দেয়, তো এখন বলো তো, একটি পূর্ণকম্পন দিতে, টি সময়ে কয়টি পূর্ণকম্পন দেয়, nটি। কীরকম? ধরো আমি ধরলাম 5 সেকেন্ড, এই 5 সেকেন্ডে এটি 100টি পূর্ণকম্পন দিল। 5 সেকেন্ডে কতটি পূর্ণকম্পন? 100টি পূর্ণকম্পন দিল। তাহলে তা 1 সেকেন্ড সময়ে কতটি পূর্ণকম্পন দিবে? n/tt। তাহলে টি সময়ে যদি nটি পূর্ণকম্পন দেয়, তাহলে 1 সেকেন্ডে সে n ডিভাইডেড বাই টি পূর্ণকম্পন দিবে। কোনো একটা তরঙ্গ সংশ্লিষ্ট কণা একক সময়ে মানে 1 সেকেন্ডে যতগুলো পূর্ণকম্পন দিবে তাকে ওই তরঙ্গের কম্পাঙ্ক বলা হয়। তাহলে এই তরঙ্গের কম্পাঙ্ককে প্রকাশ করা হয় f বা n দিয়ে। তাহলে আমরা লিখতে পারি f মানে ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক n ডিভাইডেড বাই টি। তাহলে আমরা দুটো সমীকরণ পেলাম, যে পর্যায়কাল ক্যাপিটাল T ইকুয়াল টু T/n এবং কম্পাঙ্ক f ইকুয়াল টু n/t। পর্যায়কাল ছিল একটি পূর্ণকম্পন দিতে প্রয়োজনীয় সময়, যাকে আমরা পর্যায়কাল বলছিলাম। আর কম্পাঙ্ক কি? একটি 1 সেকেন্ডে যতগুলো পূর্ণকম্পন দিবে সেটি হলো কম্পাঙ্ক। এরপর আমরা আসি আমাদের 4 নম্বরের রাশি, তরঙ্গ দৈর্ঘ্য। একটু খেয়াল করবো শিক্ষার্থীরা, তরঙ্গ দৈর্ঘ্য বলতে আমরা কি বুঝবো? কোনো একটা তরঙ্গ সংশ্লিষ্ট কোনো কণা একটি পূর্ণকম্পন দিতে যে সময় লাগে, মানে পর্যায়কাল, ওই সময়ে তরঙ্গটা সামনের দিকে যতটুকু অগ্রসর হয় তাকে বলে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমরা পরীক্ষায় লিখব এভাবে, যে তরঙ্গ সংশ্লিষ্ট কোনো কণা একটি পূর্ণকম্পন দিতে যে সময় লাগে সেই সময়ে এই তরঙ্গটি সামনের দিকে যতটুকু দূরত্ব সঞ্চালিত হয় তাকে আমরা বলবো তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে কোনো একটা তরঙ্গ যদি আমরা নিই, যে এটি হলো তরঙ্গ দৈর্ঘ্য, এই তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। তরঙ্গ দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করা হয়? ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। আমরা যে এই চিত্রটা আঁকতেছি এটি হলো অনুপ্রস্থ বা আট তরঙ্গ। কেন অনুপ্রস্থ বা আট তরঙ্গ? এই যে আমরা প্রথমেই দেখিয়েছিলাম যে কণাটা উপরে নিচে সঞ্চালিত হয় আর তরঙ্গটা সামনের দিকে সঞ্চালিত হয়। তার মানে তরঙ্গ সঞ্চালনের দিক আর অনুর কম্পনের দিক এদের মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি, তাই এটি অনুপ্রস্থ বা আট তরঙ্গ। তাহলে আমরা এতক্ষণ যা দেখাচ্ছি এটি হলো কোন তরঙ্গের ক্ষেত্রে? অনুপ্রস্থ বা আট তরঙ্গের ক্ষেত্রে। তাহলে এটিকে আমরা কি বলবো? তরঙ্গ দৈর্ঘ্য, যে এ থেকে বি পর্যন্ত দূরত্ব, এটিকে কি বলবো? তরঙ্গ দৈর্ঘ্য। আর তরঙ্গ দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করা হয়? ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। এরপরে আমরা পঞ্চম সংজ্ঞাটা শিখব, দশা। দশা মানে কি? দশা মানে হলো অবস্থা। যেমন এই দশাটা একটু ভালো করে খেয়াল করবা, আমরা সায়েন্স থেকে নবম দশম একাদশ দ্বাদশ পড়েও আমরা অনেকে দশা সম্পর্কে বুঝতে পারি না। একটু খেয়াল করি দশাটা কি। ধরো তোমাদের একজন বাসা থেকে বের হলা স্কুলে আসার জন্য, তুমি স্কুলে না গিয়ে অন্য কোথাও ঘুরতে গেলা। যখন স্কুল ছুটি হলো ওই ছুটির টাইমে তুমি ব্যাগটা নিয়ে বাসায় যাচ্ছিলা, এমন সময়ে তুমি শুনলা যে তোমার বাবা আজকে স্কুলে গিয়েছিল, তোমাকে পাই নাই। এখন এই সংবাদটা তোমার বন্ধু তোমাকে দিল, দিয়ে বলল আজকে বাসায় যা, তোর দশার পরিবর্তন করবে। তোর দশা কি করবে? পরিবর্তন করবে, বা তোর দশা খারাপ। তার মানে দশা খারাপ মানে কি? তুমি বাসায় গেলে তোমার বকাঝকা করতে পারে, মারতে পারে, তোমার অবস্থাটা, তোমার যে
ফেসের যে অবস্থা সেটির পরিবর্তন হতে পারে। তার মানে আগে যে অবস্থা ছিল ওই অবস্থার পরিবর্তন হতে পারে, মানে দশার পরিবর্তন হতে পারে। তাহলে আমরা দশা কি বুঝবো? যে দশা মানে হলো কোনো একটা তরঙ্গের বা তরঙ্গ সংশ্লিষ্ট কোনো কণার যে কোনো মুহূর্তের সম্যক অবস্থা। যেমন আমি বললাম এই তরঙ্গের 1 সেকেন্ড পর কণার অবস্থা কি হতে পারে, কণার অবস্থা এখানে আসে, হতে পারে কণা এখানে আসে, হতে পারে কণা এখানে আসে, হতে পারে কণা এখানে আসে। তার মানে যে কোনো মুহূর্তে কোনো কণার, কোন কণা? তরঙ্গ সংশ্লিষ্ট কোনো কণার যে সম্যক অবস্থা, ওই মুহূর্তে যে অবস্থা বা যে দশাটা, সেটাই হলো তরঙ্গের দশা। এই দশা দ্বারা যে কোনো মুহূর্তে তরঙ্গের সংশ্লিষ্ট কোনো কণার অবস্থান, তার গতিবেগ, প্রকৃতি এগুলো করা যায়। আমরা যখন একাদশ দ্বাদশ শ্রেণীতে উঠব তখন আরও বিস্তারিত এই দশা সম্পর্কে পড়ব। এখন আমরা আসি যে কয়েকটি সম্পর্ক। প্রথম সম্পর্ক আমরা আসি কম্পাঙ্ক এবং পর্যায়কালের মধ্যে। এখন আমরা জানি তো এখান থেকে পর্যায়কাল T=T/n, একে আমরা কি এভাবে লিখতে পারি 1/n/t, 1/n/t। দেখো তো কোনো কিছু ভাগ থাকলে যখন আমরা গুণ দিই তখন কি হয়? উল্টে যায়। তাহলে একে যদি আমরা গুণ দিই তাহলে টি উপরে চলে যাবে, এনটা নিচে থাকবে। তার মানে এই রাশি আর এই রাশি এর মধ্যে কোনো তফাৎ নেই। এখন আমরা লিখতে পারি 1/n/t, n/t তাকে কি বলে? কম্পাঙ্ক বলে। আমরা লিখে দিলাম কম্পাঙ্ক। সুতরাং T=1/f, এটি হলো পর্যায়কাল ও কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক। খেয়াল করো কিসের সম্পর্ক? কম্পাঙ্ক ও পর্যায়কালের মধ্যে সম্পর্ক। তার আগে আমাদের আরও একটি জিনিস পড়তে হবে যে কম্পাঙ্ক এবং পর্যায়কালের একক। কম্পাঙ্ক এবং পর্যায়কালের একক। খেয়াল করো তো পর্যায়কালের একক কি হবে? T= আমরা কি জানি? T/n। টি এর একক কত? সেকেন্ড। আর n তো পূর্ণ কম্পন, একটি বা এর কোনো একক নেই আসলে। একটা কম্পন, দুইটা কম্পন, তিনটা কম্পন, এর কিন্তু একক নেই। তাহলে পর্যায়কালের একক আমরা কি পেলাম? সেকেন্ড। একইভাবে আমরা যে কম্পাঙ্কের একক নির্ণয় করি তাহলে F= আমরা কি জানি? n/t। n এর একক কত? নাই। টি এর একক কত? সেকেন্ড। তার মানে পার সেকেন্ড। তাহলে কম্পাঙ্কের একক কত? পার সেকেন্ড। এই কম্পাঙ্ক সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন বিজ্ঞানী হার্টজ। তাই তার সম্মানার্থে এই কম্পাঙ্কের একককে হার্টজ বলা হয়। তাহলে এখন যদি পরীক্ষায় আসে যে 1 হার্টজ বলতে কি বুঝো, তাহলে আমরা কি বলবো? যে কোনো তরঙ্গের কম্পাঙ্ক 1 হার্টজ বলতে আমরা বুঝি ওই তরঙ্গ সংশ্লিষ্ট কণাটি 1 সেকেন্ডে একটি পূর্ণকম্পন দেয়। 1 সেকেন্ডে একটি পূর্ণকম্পন দেয়। তাহলে এখন আমরা যদি বলি 10 হার্টজ বলতে কি বুঝো, তাহলে আমরা বলতাম যে তরঙ্গ সংশ্লিষ্ট কণাটি 1 সেকেন্ডে 10টি পূর্ণকম্পন দেয়। তাহলে তাকে আমরা কি বলবো? 10 হার্টজ বলবো। আমাদের পরে আরও একটি সম্পর্ক আছে, যে সম্পর্কটা হলো তরঙ্গ বেগ, কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। কি কি? তরঙ্গ বেগ, কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। এখন যেহেতু তরঙ্গ বেগের সম্পর্ক, তাহলে তরঙ্গ বেগ জিনিসটা কি আমরা আগে একটু খেয়াল করি। তরঙ্গ বেগ, এই তরঙ্গটা সামনের দিকে অগ্রসর হচ্ছে। তো আমি ধরলাম এই তরঙ্গটি s সরণ অতিক্রম করলো। কত সময়ে? t সময়ে। তাহলে তরঙ্গ বেগ কি হবে? s/t। তাহলে তরঙ্গ বেগের সংজ্ঞা আমরা কিভাবে বলবো? যে কোনো তরঙ্গ প্রতি একক সময়ে যতটুকু সরণ অতিক্রম করতে পারে তাকে তরঙ্গ বেগ বলে। আমি আবার বলছি যে কোনো তরঙ্গ প্রতি একক সময়ে যতটুকু সরণ অতিক্রম করতে পারে বা একক সময়ে অতিক্রান্ত সরণকে তরঙ্গের বেগ বলা হয়। এখন আমাদের বলছে এই তরঙ্গ বেগ b, তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক এই তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করতে। একটু খেয়াল করো, আমরা একটু ব্যাখ্যায় আসি। আমরা ধরলাম কোনো একটি তরঙ্গ, এটি আমরা জানি একটু হলো কি তরঙ্গ দৈর্ঘ্য।
এই থেকে এই পর্যন্ত, এটিকে বলে তরঙ্গ দৈর্ঘ্য। এই তরঙ্গ দৈর্ঘ্যের দৈর্ঘ্য কিন্তু এই যে এখান থেকে এই পর্যন্ত সোজাসুজি দৈর্ঘ্য। আবার ভাইবো না যে এখান থেকে আমরা ফিতা দিয়ে মাপবো এই দৈর্ঘ্য, না, সোজাসুজি দৈর্ঘ্য। এখন এই তরঙ্গ বেগের সংজ্ঞা দেওয়ার আগে আমরা একটু খেয়াল করি। তরঙ্গ সংশ্লিষ্ট কোনো কণা একটি পূর্ণ কম্পনে যায় ল্যামডা দূরত্ব। তাহলে তরঙ্গ সংশ্লিষ্ট কোনো কণা একটি পূর্ণ কম্পনে যায় কত দূরত্ব? ল্যামডা দূরত্ব। এখন এই একটি পূর্ণ কম্পন দিতে কত সময় লাগে বলো তো? টি সময়। তাহলে আমরা বলতে পারি যে তরঙ্গ সংশ্লিষ্ট কোনো কণা টি সময়ে যায় ল্যামডা দূরত্ব। এটা কি আমরা বলতে পারি যে টি সময়ে যায় ল্যামডা দূরত্ব? কই থেকে পেলাম? যে একটি পূর্ণ কম্পনে যায় ল্যামডা দূরত্ব, আর একটি পূর্ণ কম্পনের সময় লাগে কত? টি সময়। তাহলে আমরা বলতে পারি যে টি সময়ে যায় ল্যামডা দূরত্ব। তাহলে বলো তো, একক সময়ে যায় ল্যামডা বাই টি দূরত্ব বা সরণ, একই কথা। তাহলে ল্যামডা বাই টি একক সময়ে অতিক্রান্ত সরণ। তাহলে একক সময়ে অতিক্রান্ত সরণকে আমরা কি বলি? বেগ বলি। তাহলে আমরা সংজ্ঞা লিখব যে একক সময়ে অতিক্রান্ত সরণকে আমরা কি বলি? বেগ বলি। তাহলে সুতরাং বেগ ভি ইকুয়াল টু ল্যামডা বাই টি। এটি হলো সম্পর্ক। তরঙ্গদৈর্ঘ্য, পর্যায়কাল এবং বেগের সম্পর্ক। এখন আমরা বলছিলাম সম্পর্কটা হবে বেগ, কম্পাঙ্ক এবং তরঙ্গদৈর্ঘ্য। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? ভি ইকুয়াল টু এফ গুণ 1/t, এটি লিখতে পারি। এর আগে আমরা একটি প্রতিপাদন শিখেছিলাম যে টি ইকুয়ালস টু 1/f। তাহলে 1/t ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এফ লিখতে পারি। তাহলে আমরা লিখি যে ভি ইকুয়াল টু এফ ল্যামডা। এটি হলো শব্দের বেগ, কম্পাঙ্ক এবং তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। একটি টপিকস পড়ব। টপিকসটি হলো অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে পার্থক্য। এটি অনুপ্রস্থ তরঙ্গ। আর অনুদৈর্ঘ্য তরঙ্গ সঞ্চালিত হয় সংকোচন ও প্রসারণের মাধ্যমে, যেখানে তরঙ্গদৈর্ঘ্য হলো একটি সংকোচন ও প্রসারণের মধ্যকার দূরত্ব বা সরণ। তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গদৈর্ঘ্য হলো একটি সংকোচন ও প্রসারণের মধ্যকার সরণ। আর অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে দেখো, এটি হলো চূড়া, সর্বোচ্চ, আর এটি হলো সর্বনিম্ন। একে বলে তরঙ্গ চূড়া বা তরঙ্গ শীর্ষ। আর এটি খাদের মতো, তাই একে বলে তরঙ্গ খাদ। খাদ মানে কি? গর্ত। তরঙ্গ খাদ। প্রথম বৈশিষ্ট্য যে অনুপ্রস্থ তরঙ্গ শীর্ষ ও তরঙ্গ খাদ নিয়ে গঠিত। একইভাবে অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গের ক্ষেত্রে এটি সংকোচন ও প্রসারণের সমন্বয়ে গঠিত। 2 নম্বর পার্থক্য বলবো যে এর তরঙ্গদৈর্ঘ্য একটি তরঙ্গ শীর্ষ ও একটি তরঙ্গ খাদ নিয়ে গঠিত। খেয়াল করো, একটি তরঙ্গ শীর্ষ ও একটি তরঙ্গ খাদ নিয়ে গঠিত। আর অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গদৈর্ঘ্য একটি সংকোচন ও একটি প্রসারণ নিয়ে গঠিত। 3 নম্বরে আমরা এই চিত্রটা অঙ্কন করে দিব। 3 নম্বরে। 4 নম্বরে বলবো এই তরঙ্গের উদাহরণ হলো সমুদ্রের ঢেউ। আর এই তরঙ্গের উদাহরণ হলো শব্দ তরঙ্গ। এখান থেকে কোশ্চেন আসতে পারে যে সমুদ্রের ঢেউ অনুপ্রস্থ তরঙ্গ ব্যাখ্যা করো। খেয়াল করো, কি কোশ্চেন আসতে পারে? যে সমুদ্রের ঢেউ অনুপ্রস্থ তরঙ্গ ব্যাখ্যা করো। তাহলে আমরা কিভাবে বলবো? যে প্রথমে অনুপ্রস্থ তরঙ্গের সংজ্ঞা দিব। যে অনুপ্রস্থ তরঙ্গ কাকে বলে? যে তরঙ্গ সঞ্চালনের দিকের সাথে মাধ্যমের কণার কম্পন যদি সমকোণে হয়, তাহলে ওই তরঙ্গকে অনুপ্রস্থ বা আর্তরঙ্গ বলে। সমুদ্রের ঢেউয়ের ক্ষেত্রে দেখা যায় সমুদ্রের ঢেউ যে দিকে সঞ্চালিত হয় এবং তার দিকের সাথে মাধ্যমের অণুর কম্পন সমকোণে থাকে, তাই সমুদ্রের ঢেউ অনুপ্রস্থ বা আর্তরঙ্গ। একইভাবে যদি বলে শব্দ তরঙ্গ
অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গ ব্যাখ্যা করো। তাহলে আমরা আগে অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গের সংজ্ঞা বলবো। কি বলবো? যে তরঙ্গ সঞ্চালনের দিকের সাথে মাধ্যমের অণুর কম্পন যদি সমান্তরালে হয় তাহলে তাকে অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গ বলে। তারপর আমরা একটা শব্দ তরঙ্গের চিত্র আঁকবো, যে সংকোচন প্রসারণ, এরপরে সংকোচন প্রসারণ আঁকলাম। একে আমরা বলবো শব্দ তরঙ্গের ক্ষেত্রে দেখা যায় শব্দ যেদিকে সঞ্চালিত হয় মাধ্যমের অণুগুলো সে দিকের সাথে সমান্তরালে কম্পিত হতে থাকে, অর্থাৎ শব্দ তরঙ্গ একটি অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গ। এখন আমরা শব্দে আসি। তরঙ্গের টপিকটা আমরা শেষ করলাম, এখন আসি শব্দ। শব্দ কাকে বলে বা শব্দ কিভাবে সৃষ্টি হয়? আমরা ইতিমধ্যে জানি যে শব্দ যেদিকে সঞ্চালিত হয় মাধ্যমের কণাগুলো শব্দ সঞ্চালনের দিকের সাথে সমান্তরালে কম্পিত হতে থাকে। এখন শব্দ কিভাবে উৎপন্ন হয়, শব্দ কিভাবে উৎপন্ন হয় একটু খেয়াল করো। তোমাদের আশেপাশে যদি কোনো স্টিলের বাটি থাকে একটু হাতে নাও। এখন এই হাতে নিয়ে স্টিলের বাটিটাকে আস্তে করে মেঝের উপর ছেড়ে দাও। দেখো কি ঘটনা ঘটলো, যে একটা শব্দের সৃষ্টি হলো, সাথে সাথে কিন্তু স্টিলের যে বাটিটি ছিল সেটি কাঁপতে থাকে। এখন তোমার মাথায় কোশ্চেন আসতে পারে, কেন স্যার চীনা মাটির বাটি নিলে কি সমস্যা? হ্যাঁ, তুমি নিতে পারো, কিন্তু সেটা ভেঙে যাবে, কিন্তু শব্দ সৃষ্টি হবে, কম্পন হবে, কিন্তু সেটি কি হবে? ভেঙে যাবে। তাই আমরা কোন বাটি নিব? স্টিলের বাটি নিলাম, ফেললাম, শব্দ সৃষ্টি হলো। শব্দ সৃষ্টি হলো, দেখবার সাথে সাথে বাটিটি কাঁপতেছে। যখনই তুমি এই বাটিটাকে স্পর্শ করবা তখনই দেখবা সাথে সাথেই বস্তুর কম্পনটাও থেমে গেছে, শব্দটাও থেমে গেছে। তাই আমরা বলতে পারি যে কোনো বস্তুর কম্পনের ফলে শব্দের সৃষ্টি হয়। যতক্ষণ কম্পন থাকে ততক্ষণ শব্দ থাকে, আবার কম্পন যদি শেষ হয়ে যায় শব্দ কি হয়ে যায়? শেষ হয়ে যায়। তাহলে এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে কম্পনের ফলে শব্দের সৃষ্টি হয়, ব্যাখ্যা করো। তাহলে আমরা কি বলবো? যে ঘটনাটা বললাম তুমি বলবা যে একটি স্টিলের বাটিকে ফেলে দিলাম, শব্দ সৃষ্টি হলো, দেখা যায় স্টিলের বাটিটি কাঁপতেছিল, তার মানে এতে কম্পন সৃষ্টি হলো। যখনই আমরা বাটিটিকে স্পর্শ করি তখন এর কম্পন থেমে যায়, সাথে সাথে শব্দও থেমে যায়। তাই আমরা বলতে পারি কোনো বস্তুর কম্পনের ফলেই শব্দের সৃষ্টি হয়। এই শব্দ সঞ্চালনের জন্য অবশ্যই মাধ্যম প্রয়োজন। মাধ্যম ছাড়া শব্দ সঞ্চালিত হতে পারে না। পরীক্ষায় এই কোশ্চেনটাও আসে যে মাধ্যম ছাড়া শব্দ সঞ্চালিত হতে পারে না, ব্যাখ্যা করো। তাহলে আমরা এই ব্যাখ্যা করার জন্য একটি পরীক্ষা করতে হয়। আমরা বায়ু শূন্য বা বায়ুপূর্ণ একটি পাত্র নিই। এই পাত্রে একটি বৈদ্যুতিক ঘণ্টা লাগিয়ে রাখি, যার সুইচটা বাইরে আছে। একে যদি প্রেস করা হয় এই বৈদ্যুতিক বাতির যে ঘণ্টাটা, হাতুড়িটা আছে, এটা এইভাবে ক্রমাগত আঘাত করতে থাকে, ফলে আমরা একটা শব্দ শুনতে পাই। তাহলে এখন সুইচ দিলে শব্দ শুনতে পাই। এখন এই পাত্রের এখানে একটি নল লাগানো থাকে, যার মধ্য দিয়ে বায়ুকে শূন্য করা যায়। বায়ু শূন্য করা যায় মানে কোনো যন্ত্র দিয়ে এই ভিতরের বায়ুকে বের করা যায়। এখন আমরা এই সুইচটা দিলাম, বৈদ্যুতিক ঘণ্টা বাজতেছে। এখন আমরা একটি যন্ত্র দিয়ে এর ভিতরের বায়ুগুলোকে বের করতে থাকলাম। আস্তে আস্তে এর বায়ুটা কমতেছে। দেখা যাচ্ছে আমরা যে আগে জোরে শব্দ শুনতে পেতাম সেটা ধীরে ধীরে কমতেছে। যখনই এর ভিতরের বায়ুটা শূন্য হয়ে যায় তখন হাতুড়ি কিন্তু চলতেছে, এভাবে পিটাইতেছে, কিন্তু আমরা আর কোনো শব্দ শুনতে পাই না। এখন কেন শব্দ শুনতে পাই না? কারণ আমরা জানি শব্দ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন। মাধ্যম হিসেবে কি মাধ্যম? বায়ু মাধ্যম। কিন্তু আমরা এখান থেকে যখন ভিতরের বায়ুগুলোকে বের করে ফেললাম তখন মাধ্যম শূন্য হয়ে গেছে। তখন আমরা এই হাতুড়ি দিয়ে আঘাত করা সত্ত্বেও আমরা আর কোনো শব্দ শুনতে পাই না। তাহলে আমরা বলতে পারি যে শব্দটা মাধ্যম ছাড়া চলতে পারে না। আর এই পরীক্ষাটা তোমাদের বইয়ে একটু সুন্দর করে দেয়া আছে, ওখান থেকে একটু পড়বা। শব্দের কম্পাঙ্কের উপর নির্ভর করে শব্দকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। তাহলে আমরা বললাম
কম্পাঙ্কের উপর নির্ভর করে শব্দকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। একটি হলো শব্দেত্তর তরঙ্গ, আরেকটি হলো শব্দোত্তর তরঙ্গ। শব্দোত্তর তরঙ্গ। তাহলে তরঙ্গ এই কম্পাঙ্কের উপর নির্ভর করে আমরা কয় ভাগ বললাম? একটা হলো শব্দেত্তর, আরেকটা হলো শব্দোত্তর। যে সকল শব্দের কম্পাঙ্ক 20 হার্টজের কম, 20 হার্টজের কম তাকে বলে শব্দেত্তর তরঙ্গ। আর যে সকল শব্দের কম্পাঙ্ক 20,000 হার্টজ, একক, দশক, শতক, হাজার, 20,000 হার্টজের বেশি তাকে বলে শব্দোত্তর তরঙ্গ। মনে রাখবো কিভাবে? দেখো, শব্দে একার এটা হলো কম 20, আর এটা হলো ওকার মানে বেশি, তাই এটা হলো 20,000 হার্টজের বেশি। তাহলে শব্দোত্তর তরঙ্গ মানে 20 হার্টজের চেয়ে কম, আর শব্দোত্তর তরঙ্গ যেটি হলো 20,000 হার্টজের চেয়ে বেশি। আমরা কোন শব্দ শুনতে পাই? এই শব্দ না এই শব্দ? আমরা এর কোনো শব্দই শুনতে পাই না। আমরা শুনতে পাই শব্দের, যে শব্দের কম্পাঙ্ক 20 হার্টজ থেকে 20,000 হার্টজের মধ্যে, এই শব্দকেই আমরা কেবলমাত্র শুনতে পাই। একে বলে শব্দোত্তর পাল্লা। একে কি বলে? শব্দোত্তর পাল্লা। মানে এই শব্দের কম্পাঙ্ককে আমরা শুনতে পাই, যাকে কি বলে? শব্দোত্তর পাল্লা। পরীক্ষায় যদি আসে যে শব্দোত্তর পাল্লা বলতে কি বুঝো, আমরা কি বলবো? যে আমরা সকল কম্পাঙ্কের শব্দকে শুনতে পাই না। আমরা সাধারণত 20 হার্টজের বেশি এবং 20,000 হার্টজের চেয়ে কম কম্পাঙ্কের শব্দগুলোই শুনতে পাই। এই 20 হার্টজ থেকে 20,000 হার্টজের মধ্যকার যে পাল্লা, একে শব্দোত্তর পাল্লা বলে। এখন আমরা আসি শব্দের নির্ভরশীলতা। শব্দ কি কি বিষয়ের উপর নির্ভর করে? আসলে শব্দ নির্ভর করে বলতে বোঝায় শব্দের বেগ কি কি বিষয়ের উপর নির্ভর করে। এই শব্দের বেগটা বায়ু মাধ্যমে 332 মিটার পার সেকেন্ড, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে বায়ু মাধ্যমে শব্দের বেগ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত? 332 মিটার পার সেকেন্ড। এই শব্দের বেগ বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। প্রথম, তাপমাত্রার উপর। শব্দের বেগ সাধারণত পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। পরম তাপমাত্রা মানে কি বোঝায়? কেলভিনে প্রকাশিত তাপমাত্রা। কেলভিনে প্রকাশিত তাপমাত্রা। আমরা যখন বস্তুর উপর তাপের প্রভাব পড়ব তখন এই কেলভিন স্কেল নিয়ে বিস্তারিত পড়ব। শুধু মাথায় রাখতে হবে যে কোনো বস্তুর তাপমাত্রা যদি 10 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে কেলভিনে প্রকাশিত তাপমাত্রা হবে 10 প্লাস 273 ইকুয়ালস টু 283। এটি হবে কেলভিন। এটাই হলো পরম তাপমাত্রা। মানে ডিগ্রি সেলসিয়াস হলো একটা তাপমাত্রার স্কেল, আর একটা হলো পরম তাপমাত্রা যেটা হলো কেলভিনে প্রকাশিত তাপমাত্রা। তাহলে শব্দের বেগ পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। 2 নম্বর হলো শব্দের বেগ যে মাধ্যমে সঞ্চালিত হয় সেই মাধ্যমের ঘনত্বের সমানুপাতিক। মানে মাধ্যমের ঘনত্ব যদি বাড়ে তাহলে শব্দের বেগও বাড়বে, ঘনত্ব যদি কমে যায় তাহলে শব্দের বেগও কমে যাবে। যেমন বায়ু মাধ্যমের চেয়ে পানি মাধ্যমের ঘনত্ব বেশি, তাই বায়ুর চেয়ে পানি মাধ্যমে শব্দের বেগ বেশি। আবার পানি মাধ্যমের চেয়ে কঠিন মাধ্যমের ঘনত্ব আরও বেশি, তাই শব্দের বেগ কঠিন মাধ্যমে তরলের চেয়েও বেশি। তাহলে আমরা বলতে পারি শব্দের বেগ বায়ু মাধ্যম, তারপরে হলো তরল মাধ্যম, তারপরে হলো কঠিন মাধ্যম। তাহলে শব্দের বেগ কঠিন মাধ্যমে সবচেয়ে বেশি, তরল মাধ্যমে তার চেয়ে কম, বায়ু মাধ্যমে সবচেয়ে কম। এরপর 3 নম্বর নির্ভরশীলতা। শব্দ যে মাধ্যমে সঞ্চালিত হয় সেই মাধ্যমের আর্দ্রতা। আর্দ্রতা যদি বেশি হয় তাহলে মাধ্যমে শব্দের বেগ বেশি হয়, আর্দ্রতা যদি কম হয় তাহলেও শব্দের বেগ কম হয়। এই বিষয়গুলো একটু খেয়াল রাখব। এরপরে আমরা আমাদের সর্বশেষ টপিকে চলে আসি। সর্বশেষ টপিক হলো শব্দের প্রতিধ্বনি। শব্দের কি? প্রতিধ্বনি। এখন এই শব্দের প্রতিধ্বনি জিনিসটা কি এটা একটা খেয়াল করি। আমরা প্রতিফলন অষ্টম শ্রেণীতে পড়েছিলাম যে কোনো স্থান থেকে শব্দ যদি সামনের দিকে যায়, এই যাওয়ার পথে যদি কোনো প্রতিবন্ধকে বাধাপ্রাপ্ত হয়
তাহলে সে বিপরীত দিকে আবার ফেরত আসে। এখন আমরা কোন স্থানে শব্দ সৃষ্টি করলাম, সে সামনের দিকে গেল, গিয়ে একটা প্রতিবন্ধকে বাধাপ্রাপ্ত হইল, বাধাপ্রাপ্ত হওয়ার পর সে এই দিকে ফেরত আসছে। তাহলে আমি এখানে শব্দ সৃষ্টি করলাম, ধরো বললাম জিকো, এই শব্দটা এখান থেকে এদিকে গেছে, বাধাপ্রাপ্ত হয়ে আবার এখানে আসছে, তার মানে শব্দটা যখন ফেরত আসছে আমি আবার শব্দটা শুনতে পেলাম। এই জন্য তোমরা একটু খেয়াল করে দেখবে, তোমরা যখন কোনো খালি বিল্ডিংয়ের বা কনস্ট্রাকশন বিল্ডিংয়ের নিচে গিয়ে সজোরে কাউকে ডাক দিবে, একটু পরে দেখবা সেই ধ্বনিটা তুমি আবার শুনতে পাবে। এটাই হলো প্রতিধ্বনি। তার মানে আমি জোরে একটা শব্দ সৃষ্টি করলাম, সেটা কোনো স্থানে বাধাপ্রাপ্ত হয়ে আবার আমার কাছে ফেরত আসছে, একেই বলে প্রতিধ্বনি, মানে ধ্বনির পুনরাবৃত্তি। এখন কোনো প্রতিবন্ধকে বাধাপ্রাপ্ত হয়ে আবার ফিরে আসে, এই ঘটনাকে বলে প্রতিফলন। তাহলে আমরা প্রতিধ্বনির সঙ্গে এইভাবে বলতে পারি যে প্রতিফলনের জন্য ধ্বনির যে পুনরাবৃত্তি ঘটে তাকে প্রতিধ্বনি বলে। তাহলে প্রতিফলনের জন্য ধ্বনির যে পুনরাবৃত্তি ঘটে তাকে কি বলে? প্রতিধ্বনি বলে। তাহলে প্রতিধ্বনির ক্ষেত্রে আমরা ভি ইকুয়াল টু কি লিখবো বলো তো? শব্দের বেগ। শব্দ এখান থেকে গেল আবার ফেরত আসলো, তাহলে আমরা যদি এখান থেকে এখানে দূরত্ব এস ধরি, তাহলে শব্দ গেল আবার ফেরত আসলো, এই যে গেল আবার ফেরত আসলো, কত সময়ে? টি সময়ে। তার মানে আমরা টি সময় পর প্রতিধ্বনি শুনতে পাবো। কত সময় পর? এই টি সময় পর প্রতিধ্বনি শুনতে পাবো। তাহলে এই ক্ষেত্রে প্রতিধ্বনি শোনার সময় টি ইকুয়াল টু 2s ডিভাইডেড বাই ভি আমরা লিখতে পারি, যেখানে শব্দের বেগটা দেয়া থাকবে অথবা বের করতে হবে। আচ্ছা, এই শব্দের বেগ যে তাপমাত্রার উপর নির্ভর করে আমরা বলেছিলাম, সাধারণত 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ালে শব্দের বেগ 0.6 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়। 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ালে শব্দের বেগ কত বৃদ্ধি পায়? 0.6 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়। এখন আমরা বললাম যে থিটা ডিগ্রি সেলসিয়াস বাড়ালে শব্দের বেগ কত হবে, তার আমরা বললাম শব্দের বেগ বি থিটা হবে। তাহলে বি থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি কত? তাহলে বাড়ছে কত বলো তো? থিটা গুণ 0.6, এত বাড়ছে কত থেকে? 332 থেকে। তাহলে 332 শব্দের বেগ প্লাস থিটা গুণ 0.6। তাহলে আমরা এই 332, এটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ, তা আমরা একে লিখতে পারি যে থিটা গুণ 0.6। তাহলে যদি কোনো অবস্থায় কোনো মাধ্যমের তাপমাত্রা দেয়া থাকে তাহলে সেখান থেকে আমরা শব্দের বেগ নির্ণয় করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই চ্যাপ্টারের আলোচনা এখানেই শেষ হচ্ছে। সামনে আমরা এই অধ্যায়ের গাণিতিক সমস্যা নিয়ে বিশদ আলোচনা করব। সে আশা করি সে পর্যন্ত আমাদের সাথে থাকবে। এই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।